শেরপুর সরকারি কলেজ শেরপুর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তৃতীয় বর্ষ সম্মান সাইটোলজি ও সাইটোজেনেটিক্স বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামসুর রহমান শিশির, প্রভাষক উদ্ভিদবিদ্যা, শেরপুর সরকারি কলেজ শেরপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশে করোনা পরিস্থিতি আজ মহামারী পর্যায়ে, তাই আমরা রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুশাসন তথা স্বাস্থ্যবিধি মেনে চলব, যথাসম্ভব সর্বদা বাসায় অবস্থান করব, প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলব, নিজেকে, নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখব। মহান সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুন। সাইটোলজি এবং সাইটোজেনেটিক্স এর অবতরণিকা তথা সূচনাপত্র নিয়ে আমাদের আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয়সমূহ কোষ বিজ্ঞান তথা কোষতত্ত্ব, সাইটোলজির পরিসর, স্কোপ অফ সাইটোলজি, সাইটোলজির গুরুত্ব ও ব্যবহার, সর্বোপরি কোষ মতবাদ বা কোষতত্ত্ব। শুরুতেই কোষ বিজ্ঞান তথা কোষতত্ত্ব। কোষতত্ত্ব সম্পর্কে জানতে গেলে শুরুতেই আমাকে জানতে হবে কোষ কি। কোষ হলো জীবদেহের গঠন কাজের একক। বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোষ আবিষ্কার করে। এরপর আমরা আসি কোষ বিজ্ঞান, সাইটোলজি। সাইটোলজি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। কাইটো মানে হলো চেম্বার, সেল, আর লগোস হলো ডিসকোর্স তথা নলেজ মানে আলোচনা, জ্ঞান। এখন যদি আমরা সাইটোলজির সংজ্ঞায় আসি, তাহলে জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা, অর্থাৎ কোষের প্রকার, অঙ্গাণুর ভৌত ও রাসায়নিক গঠন, বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে কোষ বিজ্ঞান বা সাইটোলজি বলে। এবার আলোচ্য বিষয় হলো আমাদের সাইটোলজির পরিসর। সাইটোলজি জীববিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জীববিজ্ঞানের সমস্ত শাখায় সাইটোলজির জ্ঞানের প্রয়োজন হয়। সাইটোজেনেটিক্স, জেনেটিক্স, ফিজিওলজি এবং অ্যানাটমির সাথে সাইটোলজির অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে। এগুলো একটা আরেকটার সাথে অত্যন্ত নির্ভরশীল। বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞান যেমন সাইটোলজি জ্ঞানের কাজে লাগে, তেমনি সাইটোলজির জ্ঞানও এ সকল বিজ্ঞান শাখা ব্যবহৃত হয়। আধুনিক সাইটোলজি কোষ শারীর বিজ্ঞান এবং আণবিক জীববিজ্ঞান পরস্পর অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কযুক্ত এবং এদের সমন্বয়ে গড়ে উঠেছে আধুনিক কোষ জীববিজ্ঞান। আমরা যদি জীববিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে সাইটোলজির সম্পর্ক আলোচনা করতে পারি, শুরুতে আমরা যদি বলি সাইটোজেনেটিক্সের সাথে সম্পর্ক। ক্রোমোজোমের গঠন, গঠনগত সংখ্যাগত পরিবর্তন, কোষ বিভাজনে এদের আচরণ, এর ফলে বংশগতিতে যে পরিবর্তন ঘটে, এ সকল কিছুই আলোচনা করা হয় সাইটোজেনেটিক্সে। কিন্তু মূল কথা হলো এই সমস্ত ঘটনাগুলো ঘটে জীবকোষের ভিতরে। তার মানে আমরা যদি সাইটোজেনেটিক্স নিয়ে কথা বলি, তাহলে আমাদের আগে ধারণা নিতে হবে সাইটোলজি সম্পর্কে, অর্থাৎ সাইটোলজি এবং সাইটোজেনেটিক্স পরস্পর সম্পর্কযুক্ত। একইভাবে সাইটোট্যাক্সোনমির সাথে সম্পর্ক যদি খুঁজে বের করি, ট্যাক্সোনমি হলো শ্রেণীবিন্যাসবিদ্যা। তো শ্রেণীবিন্যাসের মধ্যে যদি আমরা গণপ্রজাতিতে ভিন্নতা আনতে চাই, পৃথক করতে চাই পরস্পরের মাঝে, তাহলে কোষে ক্রোমোজোমের সংখ্যা, তাদের আকার আকৃতি, এগুলোর ভিত্তিতে প্রজাতি টু প্রজাতি ভেরিয়েশন রয়েছে। তার মানে গণ, প্রজাতি, ভ্যারাইটি ইত্যাদি নিয়ে যদি আমরা নির্ণয়ের মাধ্যমে সাইটোলজি ট্যাক্সোনমিকে সহায়তা করে থাকে, তাহলে বোঝা গেল যে ট্যাক্সোনমির সাথে সাইটোলজির সম্পর্ক বিদ্যমান। এবার কোষ শারীর তত্ত্বের সাথে সম্পর্ক। কোষ শারীর তত্ত্ব
শারীরতত্ত্ব মানে শারীরবৃত্তীয় বিবিধ কার্যাবলী বিপাক কোষের ভিতরে অভ্যন্তরেই ঘটে থাকে। মাইটোকন্ড্রিয়াতে সবাত শ্বসন হয়, ক্লোরোপ্লাস্টে সালোকসংশ্লেষণ হয়। এই সকল ঘটনাগুলো কোষের অঙ্গাণুর ভিতরেই ঘটনাগুলো ঘটে থাকে। তার মানে একটি জীবের শারীরবৃত্তীয় কার্যাবলী একটি কোষের অঙ্গাণুর ভিতরে ঘটে থাকে। তার মানে শারীরতত্ত্বের সাথে কোষ তত্ত্ব সম্পর্কে আগে জানতে হবে যদি আমরা কোষ শারীরতত্ত্ব জানতে চাই। এবার আমরা সাইটোকেমিস্ট্রি, কোষীয় পদার্থের রাসায়নিক বিশ্লেষণ এবং জীবন্ত কোষের উপর রাসায়নিক পদার্থের প্রভাব, যদি এই সকল বিষয় জানতে চাই তাহলে সাইটোলজি এবং সাইটোকেমিস্ট্রি দুইটার সম্পর্কে ধারণা থাকা আমাদের প্রয়োজন। এবার আসে আণবিক জীববিজ্ঞান। আণবিক জীববিজ্ঞান কোষঝিল্লি সহ অন্যান্য কোষ ক্ষুদ্রাঙ্গের অতি গঠন নির্ণয়ে আণবিক জীববিজ্ঞানের একান্ত প্রয়োজন। আমরা একটা বিষয় খেয়াল করলাম, কোষঝিল্লি, তার মানে যদি আমরা জীবের আণবিক গঠন জানতে চাই তাহলে আমরা কোষঝিল্লি, কোষ সম্পর্কে জানতে হবে। তার মানে সার্বিক ধারণা পেতে গেলে আমাকে ঘুরে ফিরে কোষের ভিতরেই যেতে হচ্ছে। তো সকল বস্তুর আণবিক গঠন নির্ণয়ের জন্য সাইটোলজি জ্ঞানের প্রয়োজন হচ্ছে। এবার আমরা সাইটোপ্যাথোলজির সাথে সাইটোলজির সম্পর্ক নিয়ে কথা বলি। প্যাথোজেনগত বা পারিপার্শ্বিক কারণে যদি প্রাণীর কিংবা উদ্ভিদের রোগ সৃষ্টি হয় এবং এই সকল কারণে দেখা যাচ্ছে পোষকের কোষ কিংবা টিস্যুর পরিবর্তন ঘটে, যেমন গল, অর্বুদ বা টিউমার ইত্যাদি সৃষ্টি হয়। তো এই যে ঘটনাগুলো ঘটে, এই রোগ নির্ণয় করতে গেলে বা এই রোগটা নিরাময় করতে গেলে আমাদের সাইটোলজি জ্ঞানের প্রয়োজন হয়। তার মানে সাইটোপ্যাথোলজির সাথে সাইটোলজি সম্পর্কযুক্ত। এবার আসি অ্যানাটমির সাথে আমাদের সাইটোলজি সম্পর্ক নিয়ে কথা বলি। টিস্যু কোষ নিয়ে গঠিত, আর অ্যানাটমির আলোচ্য বিষয় হলো টিস্যু। টিস্যুর কোষের উৎপত্তি, বিভাজন, অবস্থান, বিস্তার, ধরন ইত্যাদি অ্যানাটমিতে আলোচনা করা হয়। সুতরাং অ্যানাটমির সাথে সাইটোলজি সম্পর্ক নিবিড়। এবার আমরা আসি ভ্রূণতত্ত্ব এর সাথে সম্পর্ক। গেমেট কোষের সৃষ্টি, নিষেক, জাইগোট কোষের থেকে ভ্রূণের এবং অ্যান্ডোস্পার্মের বিকাশ, এই সকল বিষয়ে ভ্রূণতত্ত্বে আলোচনা করা হয়। আর এই কোষীয় আলোচনা সাইটোলজিরও অংশ। তার মানে ভ্রূণতত্ত্ব আর সাইটোলজির আলোচনা সম্পর্কযুক্ত। এবার আসি আমরা বিবর্তন জীববিজ্ঞান। জীবনের বিবর্তন ভালোভাবে বুঝতে হলে কোষের বিবর্তন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো তার মানে বিবর্তন জানতে গেলে কোষ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ বিবর্তন বিদ্যা জানতে গেলে সাইটোলজির ধারণা থাকতে হবে। তার মানে বিবর্তন বিদ্যার সাথে আমাদের সাইটোলজি সম্পর্কযুক্ত। গুরুত্ব ও ব্যবহার নিয়ে সাইটোলজির গুরুত্ব নিয়ে কথা বলতেই জীববিজ্ঞানের সমস্ত শাখায় সাইটোলজি জ্ঞান বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হচ্ছে, মরণ ব্যাধি, ক্যান্সার, টিউমার, যে কোষগুলো রোগগুলো হচ্ছে সেগুলো মূলত কোষের ভিতরে ঘটনাগুলো ঘটছে। তার মানে আমরা যদি এ সকল চিকিৎসা করতে চাই তাহলে আমাদের কোষবিদ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপরে আসে উদ্ভিদ এবং প্রাণীর অন্তর্গঠন। আমরা যে কোনো উদ্ভিদ এবং প্রাণীর যদি একদম আণবিক গঠন, অন্তর্গঠন জানতে চাই তাহলে আমাদের কোষীয় সম্পর্কে ধারণা থাকতে হবে, কোষ সম্পর্কে, কোষের সূক্ষ্ম অংশ সম্পর্কে ধারণা নিতে হবে। এরপরে আমরা আসি টিস্যু কালচার, এটা বহুল প্রচলিত। এই টিস্যু কালচার মূলত উদ্ভিদ দেহের বা প্রাণী দেহের যে কোনো টিস্যু, কর্মক্ষম টিস্যু নিয়ে সেখান থেকে কালচার করা হয়। এখানে মূলত সেলফ টোটিপোটেন্সি এবং স্টেম সেল এখানের মুখ্য আলোচ্য বিষয়। আমরা একটু পরে এ বিষয়ে কথা বলবো। এরপর আমরা আসি কৃষি এবং হর্টিকালচার। কৃষি ও হর্টিকালচার মূলত টিস্যু কালচার পদ্ধতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। হর্টিকালচার তথা উদ্যানবিদ্যা, তো সেখানে দেখা যাচ্ছে যে কার্যক্রমগুলো ঘটে থাকে সেখানে সাইটোলজি সম্পর্কযুক্ত, কারণ সেখানেও টিস্যু তথা কোষের অংশ নিয়ে, কোষ নিয়ে আলোচনা বা কার্যক্রম করতে হয়। এরপরে অণুজীব বিজ্ঞান। অণুজীবের অধিকাংশই হলো এককোষী।
অণুজীব বিজ্ঞান সম্পর্কে আমাদের যত রকম অ্যান্টিবায়োটিক তথা অন্যান্য যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সেই অণুজীব সম্পর্কে ধারণা নিয়েই আবিষ্কারগুলো হয়েছে। তার মানে কোষ সম্পর্কে জানা নিতে হচ্ছে। এগুলো সাইটোলজি আলোচ্য বিষয় এবং সাইটোলজির ধারণা এখানে ব্যবহার করে আমরা উপকৃত হচ্ছি। এরপরে আসি আমরা বায়োটেকনোলজি, আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ টেকনোলজি বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির মাধ্যমে উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী উন্নত জাতের উদ্ভিদ উদ্ভাবন করা শীতে উদ্ভাবন হচ্ছে। তো এগুলো মাধ্যমে মানব জাতি উপকৃত হচ্ছে এবং সেখানে সাইটোলজি ব্যবহার হচ্ছে। এরপরে মানুষের রোগ মুক্তি এবং সুস্থ জীবনের জন্য মানুষের, একটু আগে আমি একটি বিষয় বলেছি, অ্যান্টিবায়োটিক বহুল ব্যবহৃত ওষুধ এবং অনেক রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে। অ্যান্টিবায়োটিক এবং ভ্যাকসিন এগুলো সাইটোলজিতে যেমন আলোচনা হয় এবং এগুলোর মাধ্যমে মানুষ রোগ মুক্তি পাচ্ছে, সুস্থ জীবনযাপন হচ্ছে। সুস্থ জীবনযাপন করতে গেলে মানুষের কী কী কারণে রোগ সৃষ্টি হচ্ছে সেগুলো নিয়ে গবেষণা করতে গেলে সেখানে ঘুরে ফিরে সেই সাইটোলজির জ্ঞানের প্রয়োজন হচ্ছে এবং সেটা প্রয়োগ হচ্ছে, ব্যবহার হচ্ছে। এরপরে আমরা সেই কোষের টোটিপোটেন্সি নিয়ে কথা বলি। টোটিপোটেন্সি কি? সজীব কোষের এমন অন্তর্নিহিত সুপ্ত শক্তি রয়েছে যার ফলে উপযুক্ত পরিবেশ পেলেই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে কোষগুচ্ছ তথা অঙ্গ এবং সর্বোপরি পূর্ণাঙ্গ দেহ সৃষ্টি হতে পারে। এই ঘটনাকে কোষের টোটিপোটেন্সি বলে। টোটিপোটেন্সি বলতে তার সক্ষমতাকে বোঝা যাচ্ছে। এবং যে কোষকে এই কাজে ব্যবহার করা হয় তাকে বলা হয় স্টেম সেল। সুতরাং দেখা যাচ্ছে যে জীবন সম্পর্কে যদি প্রকৃত ধারণা আমরা পেতে চাই তাহলে জীবনের প্রকৃত স্বরূপ অনুধাবন করতে হলে জীবনের একক কোষ সম্পর্কে তথা সাইটোলজি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন একান্তই বাঞ্ছনীয়। এই কথাটি বলেছেন ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান 2000 সালে তার গ্রন্থে লিখেছেন। এ পর্যায়ে আমাদের সর্বোপরি আলোচনা কোষ মতবাদ তথা সেল থিওরি। কোষ মতবাদের মূল কথাটা হলো সমস্ত জীবিত জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত হয় এবং সকল কোষ নতুনই পূর্বতন কোষ থেকে উৎপন্ন হয়। এই মূল কথাটি হলো কোষ মতবাদ। এটি দুজন বিজ্ঞানী 1838-39 সালে জার্মান বিজ্ঞানী জ্যাকব স্লেডেন এবং প্রাণীবিজ্ঞানী ছিলেন থিওডর সোয়ান সমন্বিতভাবে এই কোষতত্ত্ব প্রদান করে। আমরা এদের কোষতত্ত্ব আবিষ্কারের কাহিনীও জানি যে এরা দুজন পরস্পর বন্ধু। তো স্লেডেন ছিল উদ্ভিদ বিজ্ঞানী এবং সোয়ান ছিল প্রাণীবিজ্ঞানী। তো স্লেডেন যে টিস্যু নিয়ে গবেষণা করতেছিল সেখানে কোষপ্রাচীর বিষয়টাকে সে স্পষ্ট দেখতে পেয়েছিল, কিন্তু থিওডর সোয়ান যে কোষগুলো নিয়ে গবেষণা করতেছিল প্রাণী কোষ, সেখানে কোষপ্রাচীর সে দেখতে পায়নি, কিন্তু মাঝে কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিউক্লিয়াস সদৃশ কিছু দেখতে পায়। এবার একসাথে বসে তারা নাস্তা খাওয়ার সময় হঠাৎ তাদের মধ্যে আলোচনা ফাঁকে থিওডর সোয়ানের মনে হলো যে আমার এই কোষগুলোর সাথে আমার দোস্তের যে কোষগুলো আবিষ্কার হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু সমন্বয় করতে পারি। তখন থিওডর সোয়ান স্লেডেনকে এনে তার গবেষণা করে গেলেন। দুজনে মিলে দেখলেন যে সে কোষ প্রাচীর না দেখতে হলো মাঝে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিউক্লিয়াস সদৃশ বিষয় দেখতে পেলেন, তারা দুজনে একই সিদ্ধান্ত উপনীত হলেন যে এগুলো হলো নিউক্লিয়াস। এই বিন্দুগুলো নিউক্লিয়াস, যদিও কোষ প্রাচীর নেই। তার মানে প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, আবার উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখতে পেয়েছে। তবে তারা দুইজনে সমন্বিতভাবে একটা সিদ্ধান্তে উপনীত হলো যে পৃথিবীর সকল জীবই কোষ দ্বারা গঠিত। এই মূল থিমে তারা পৌঁছে গেল এবং সমন্বিতভাবে সেই কোষ মতবাদটা তারা প্রদান করে। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী 1858 সালে রুডলফ ভার্চো, তিনি বলেন যে সমস্ত কোষ কেবল পূর্বস্থিত কোষ হতে উৎপন্ন হয়। এবং এই কথা থেকেই কিন্তু বর্তমানে কোষ বিভাজন আলোচনা করা হয়, সেটার মূল কথাটা এই কথাটা, এখান থেকেই কোষ বিভাজনের বিষয়টা আলোচনায় চলে আসছে। ভার্চো এই মতবাদটি প্রদানের মাধ্যমে এই কোষ মতবাদটাকে আধুনিকরণ করে এবং কোষ ডক্ট্রিনে পরিণত হয়, অর্থাৎ প্রতিষ্ঠিত কোষ মতবাদে পরিণত হয়। তো আজ এ পর্যন্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা সকলকে হেফাজত করুন।